প্রিয় শিক্ষার্থী, এইচএসসির ২৭ ব্যাচের বিন্যাস ও সমাবেশের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বিন্যাস ও সমাবেশ মানে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে বিন্যাস ও সমাবেশের একাডেমিকের ৫ নম্বর ক্লাস। একাডেমিকের ৫ নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? ৫ নম্বর ক্লাস। তার মানে ইতিপূর্বে আমরা ১, ২, ৩, ৪ ১ থেকে ৪ পর্যন্ত ক্লাস করে নিয়ে নিছি। যারা ১ থেকে ৪ পর্যন্ত ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো ১ থেকে ৪ পর্যন্ত ক্লাসগুলো করে পরে ৫ নম্বর ক্লাসটা করো। ঠিক আছে? দেখো, আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে আমরা বিন্যাস ও সমাবেশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সংখ্যা গঠন। মানে তোমাকে বিভিন্ন অঙ্ক দিয়ে দিব, এখান থেকে সংখ্যা গঠন এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো, সংখ্যা গঠনের বিভিন্ন বইয়ে অনেক প্রবলেম দেওয়া আছে, বিভিন্ন রকমের প্রবলেম দেওয়া আছে। শুধু সংখ্যা গঠন নিয়েই আমরা ইচ্ছা করলে ৫-৭টা ক্লাস নিতে পারবো। মানে এত অঙ্ক আছে এটার মধ্যে, ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক। ঠিক আছে? এগুলা সংখ্যা গঠন নিয়ে যারা গণিত অলিম্পিয়াড পরীক্ষা দেয় ওইখানেও প্রবলেমগুলো থাকে। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা সংখ্যা গঠনের কয়েকটা প্রবলেম সলভ করি। তো আমরা শুরু করি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হেলমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বিন্যাস ও সমাবেশ পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের কয় নাম্বার ক্লাস? ৫ নাম্বার ক্লাস। ঠিক আছে? আচ্ছা, একটু দেখে আসি আমরা পূর্বপাঠে কি পড়ছিলাম। আমরা পূর্বপাঠে গণনার গুণনবিধি, বিন্যাস সমাবেশের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক গণনার গুণনবিধি। ঠিক আছে? আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। খেয়াল করো, তো আমরা শুরু করি। প্রশ্নমালা ৫.১। আচ্ছা, দেখো, এসইউএমএস স্যারের ৩-এর ১ নাম্বার অক্ষরপত্র প্রকাশনী ২-এর ১। আরেকটা কথা ভালো মতো খেয়াল করো, সংখ্যা গঠনের এরকম প্রবলেম অনেকগুলো আছে যে এক বইয়ে আছে আরেক বইয়ে নাই। আমরা মোটামুটি ৭টা বইয়ের টাইপগুলো সবগুলো অঙ্ক করার চেষ্টা করি। আর সংখ্যা গঠনের মধ্যে এরকম অনেক অঙ্ক আছে, মানে অনেক প্রবলেম আছে, এক বইয়ে আছে আরেক বইয়ে নাই। তোমরা যতটুকু সম্ভব সবগুলো টাইপের অঙ্কগুলো করবো। ঠিক আছে? দেখো, প্রশ্নটা কি বলছে। প্রত্যেক সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে, একাধিকবার না, কেবল একবার ব্যবহার করে ২, ৩, ৫, ৭, ৮, ৯ দ্বারা ৩ অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে? খুবই ছোট একটা প্রবলেম। ঠিক আছে? এগুলো তোমাদের এমসিকিউ আসবে না। এখানে প্রত্যেক ২টা শর্ত দাও। ১, প্রত্যেক অঙ্ক কেবল একবার ব্যবহার করে, মানে কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। কি করতে হবে? ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আগে আমরা প্রথম দেখি এখানে অঙ্ক কয়টা। এখানে অঙ্ক হইল গিয়া ২, ৩, ৫, ৫, ৭, ৮, ৯। তার মানে অঙ্ক এখানে আছে ৬টা, সবগুলো ভিন্ন ভিন্ন। আরো মজার বিষয়, এখানে কোনো শূন্য নাই। শূন্য থাকলে যত ঝামেলা। হ্যাঁ, শূন্য নিয়ে আমরা পরের প্রবলেমগুলোতে আসতে আসছি। দেখো, ৬টা ভিন্ন ভিন্ন অঙ্ক, ৬টা থেকে কয়টা নিব? ৩টা। তাহলে ৬টার থেকে ৩টা নিব। তোমরা কোন সূত্রটা ব্যবহার করবো বলো তো? ওই যে আমরা বলছিলাম বিন্যাস ও সমাবেশের একটা প্রথম যে সূত্রটা পাইছিলাম, এনপিআর। এনপিআর, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে আমরা কতভাবে সাজাইতে পারি বা সংখ্যা গঠন করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে অঙ্ক কয়টা? ৬টা। ৬টা থেকে নিব, তাহলে 6p3। 6p3 ক্যালকুলেশন করলে যা আসবে তাই। ৬ × ৫ × কত? ৪। পাতার উল্টায় নাও, এখন করি। খেয়াল করো, লেখো, এখানে মোট অঙ্ক কয়টি? ৬টি। এখানে মোট অঙ্ক কয়টি? ৬টি। লিখবা। ঠিক আছে? তাহলে ৩টি অঙ্ক নিয়ে মোট গঠিত সংখ্যা। ৩টি অঙ্ক নিয়ে মোট গঠিত সংখ্যা। এখানে মোট অঙ্ক ৬টি। সুতরাং ৩টি অঙ্ক নিয়ে মোট গঠিত সংখ্যা 6p3টি। 6p3টি। ৬টা থেকে
তিনটা নিয়ে সংখ্যা গঠন করতে পারবো আমরা 120 বার। 6p3 এর মান 120, 6 পূরণ 5 পূরণ কত 4। ঠিক আছে, নেক্সট, এটা ছোট প্রবলেম, এগুলো তোমার কলেজ পরীক্ষাতে এমসিকিউ দিব না, এত ছোট প্রবলেম এমসিকিউ এখন দেয় না। পাতার উল্টায় খেয়াল করো না, এই টাইপের ছোট্ট অঙ্কগুলো করবা, দলগত কাজ মিলাজিলা করবা। হ্যাঁ, কাতাব স্যারের 15-র F, রূপন্তী প্রকাশনীর 15-র 1, সৃষ্টিকে 40 আর 43। পাতার উল্টায় আমরা আরেকটা প্রবলেম সলভ করি। দেখো কই আছে কোন বইয়ে, এই যে দেখো এসইউএমএস স্যারের 3-এর 2। আজকে যে প্রবলেমগুলো পড়বো সবগুলো মূলত এসইউএমএস স্যারের বেস ধরে। আবারও বলতেছি, সংখ্যা গঠনের অনেক প্রবলেম বিভিন্ন বইয়ে, যারা এক বইয়ে আছে আরেক বইয়ে নাই। ঠিক আছে, দাও প্রশ্নটা কি বলছে, প্রত্যেক অঙ্ক প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করে, শব্দের মধ্যে একবারের কথা বলতেছে, আমরা পুনরাবৃত্তির কথা তেমন যাচ্ছি না, কেবল একবার ব্যবহার করে 0, 1, 2, 3, 5, 6 দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। দেখো এখানে দুটো শর্ত। আচ্ছা, কেবল একবার ব্যবহার করে, কেবল একবার ব্যবহার করে তো থাকবেই। দেখো এখানে অঙ্কগুলো কয় অঙ্ক বিশিষ্ট বলছে, 4 অঙ্ক বিশিষ্ট। কয় অঙ্ক বিশিষ্ট বলছে, 4 অঙ্ক বিশিষ্ট, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি বলছে, অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। দ্বিতীয় শর্ত, অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়, তার মানে কি, অর্থপূর্ণ কথাটা বলছে, তার মানে শূন্য প্রথমে থাকতে পারবে না। দেখো এখানে অঙ্কের মধ্যে শূন্য আছে না, আছে, এখানে অঙ্কের মধ্যে শূন্য আছে না, আছে, এই শূন্য প্রথমে থাকতে পারবে না। আচ্ছা, আগে যদি আমরা অর্থপূর্ণ বাদ দিই, তাহলে এখানে অঙ্ক আছে 1, 2, 3, 3, 4, 5, 6, এই 6টার থেকে 4টা নিয়ে মানে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব। 6টার থেকে 4টা নিয়ে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব, তাহলে কতগুলা, 6p3t, 6p4t, আগে বুঝো, এটা যাই হোক, যার মান যতই হোক 6p4। কিন্তু শূন্য, এগুলোর মধ্যে কিছু কিছু সংখ্যা শূন্য আছে না, হ্যাঁ, তাহলে যেগুলোর মধ্যে শূন্য আছে, তাহলে প্রথম তো শূন্য থাকবে, তো শূন্য বাদ, শূন্য বাদ, প্রথম যে শূন্য থাকে বাদ, তাহলে বাকি 5টার থেকে নিব কয়টা, 3টা, 4 অঙ্ক বিশিষ্ট, বাকি 5টার থেকে নিব কয়টা, 3টা। এরা তো অর্থপূর্ণ না, এরা তো অর্থপূর্ণ না, ঠিক বুঝি নাই স্যার, ঠিক বুঝি নাই। আচ্ছা, আমরা একটু আইকে বুঝাইতে যাচ্ছি, আমরা একটু করি। হ্যাঁ, নেক্সট, পাতার উল্টায় খেয়াল করো, নতুন টপিক, আলোচনাটা বুঝো, একটা আলোচনাটা দেখলে ক্লিয়ার বুঝবা। আচ্ছা, তাহলে এখানে অঙ্ক হলো 0, 1, 2, 3, 5, 6। তাহলে আমরা কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব, 4 অঙ্ক বিশিষ্ট। তো 6টার থেকে কয়টা নিব, 4টা, 1, 2, 3, 5 হতে পারে, আবার 2, 0, 3, 6 হতে পারে, আবার খেয়াল করো 4, 1, 3, 0 হতে পারে। মানে 6টার থেকে আমরা 4টা নিতে আসছি, 6টার থেকে আমরা 4টা, 5, 1, 3, 0, 6টার থেকে 4টা নিতে আসছি নাকি। আবার মনে করো 6, 1, 3, 5, এরকম 6টার থেকে 4টা নিয়ে সংখ্যা গঠন করতে পারবো কতগুলা, 6p4t। তাহলে এই 6p4 মানে 360টা। এখন দেখো এই 360টার মধ্যে কখনো কখনো এখানে শূন্যটা 2 নম্বর স্থানে আছে, বা এখানে শূন্যটা 3 নম্বর স্থানে আছে, বা এখানে শূন্যটা 4 নম্বর স্থানে আছে। তাহলে কখনো কখনো শূন্য প্রথমে আসতে পারে না। এই 6টার মধ্যে কি শূন্য আসে না, আছে। শূন্য যদি প্রথমে থাকে তবে তারা অর্থপূর্ণ না। শূন্য যদি প্রথমে থাকে তবে তারা কি, অর্থপূর্ণ না। তাই শূন্য প্রথমে আছে কয়টার মধ্যে, তাহলে আগে আমরা শূন্যটা সামনে রাখি, রেখে ফিক্সড করি। ধর শূন্যটা সামনে দিলাম, দিয়ে আমরা কি করলাম, ব্লক করে দিলাম। এখন যে 3টা স্থান, 1টা, 2টা, 3টা স্থান, এই শূন্য তো গেল গা, প্রথমে গেল গা, শূন্য প্রথমে গেল গা। তাহলে বাকি 5টা অঙ্ক, এখানে অঙ্ক কয়টা আছে, 5টা, এখানে স্থান কয়টা, 3টা। এই 5টার থেকে 3টা নিয়ে আমরা সংখ্যা গঠন করতে পারবো কত ভাবে, 5p3 ভাবে। ধরো শূন্য সামনে আছে, এটার মধ্যে এরা 4 অঙ্ক বিশিষ্ট, কিন্তু এরা অর্থপূর্ণ না। এরা কি অর্থপূর্ণ না, যেহেতু শূন্য প্রথমে আছে। তা আবার খেয়াল করো 1, 3, 2, তাহলে শূন্য এখানে প্রথমে আছে, তাহলে শূন্য প্রথমে আছে এরকম সংখ্যা কয়টা,
তাহলে শূন্যকে যে ফিক্সড রাখি, বাকি পাঁচটার থেকে, কথাটা খেয়াল করো, বাকি পাঁচটার থেকে আমরা নিব কয়টা? তিনটা। তাহলে 5p3t, তার মানে 60টি। পাতার ওটাই। আচ্ছা, এগুলো তো তুমি লিখবা না, জাস্ট এখন আমরা অঙ্কে আসি। তাহলে সমাধান, এখানে মোট অঙ্ক কয়টা? 6টা। এখানে মোট অঙ্ক কয়টা? 6টা। লিখে তাহলে সুতরাং 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ মোট সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ মোট সংখ্যা, মোট অঙ্ক কয়টা? 6টা। 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ মোট সংখ্যা। দেখো আবার বলি, মোট অঙ্ক 6টা, 6টা থেকে 4টা নিয়ে যাবে 6p40, 6p40। এই 6p4 মানে 360। ওই 360টার মধ্যে কিছু কিছু সংখ্যা শূন্য আছে, তাহলে শূন্যরে যদি আমি প্রথমে রেখা দিই, ফিক্স রাখলাম, বাকি পাঁচটার থেকে আমরা তিনটা নিব, তাহলে 5p3, 5p3 বুঝাই লিখে 6p4 মাইনাস 5p3। তুমি লিখে দিতে পারো, যেহেতু শূন্য প্রথমে থাকলে অর্থবোধক নয়, তুমি লিখে দিতে পারো যেহেতু শূন্য প্রথমে থাকলে বা প্রথমে শূন্য থাকলে অর্থপূর্ণ নয়। তাহলে 360 বিয়োগ কত? 60, তার মানে 300টা। তাহলে অর্থপূর্ণ সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা কয়টা? 300টা। ঠিক আছে, পাতাটা ওটাই। তাহলে প্রথম আবারও বলতেছি, মোট অঙ্ক কয়টা? 6টা। 6টার থেকে 4টা নিয়ে আমরা সংখ্যা গঠন করতে পারবো 6p40, 6p40 নাকি? এর মধ্যে কিছু অঙ্কের মধ্যে শূন্য প্রথমে এসে পড়ে, তো শূন্যর যদি প্রথমে রেখে দিই, বাকি পাঁচটার থেকে তিনটা নেব, বাকি পাঁচটার থেকে তিনটা নেব, বিয়োগ দিয়ে দিলে হবে। তার মানে শূন্যকে, মানে শূন্য ছাড়া বা আমরা 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা পাবো কয়টা? 300টা। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায় দেখো, এই টাইপের কয়টা অঙ্ক করবা। তাহলে এই টাইপের কয়টা অঙ্ক করবা? কেতাব স্যারের 15 বি আর সিস্টেম পাবলিকেশনের 44 নম্বর। পাতার উল্টায়। হ্যাঁ, আমরা আসতে আসি এসইউএমএস এর 4 নাম্বার, রূপন্তী প্রকাশনের 15 নাম্বার, সিস্টেক পাবলিকেশনের 41 নাম্বার। দেখা যায় 3 বই আছে। ও আবার এখানে আছে লেকচার পাবলিকেশনের 55 নাম্বার, মানে 4টা বই আছে। দাও 1 2 3 5 6 7, 4 নাই, 1 2 3 5 6 7, অঙ্ক আছে কয়টা? 6টা। অঙ্কগুলোর প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে বলছে 5000 ও 6000 মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। আমার টোটাল সংখ্যা বলে নাই, আমরা একটা কন্ডিশন দিয়ে দিয়েছি। কি বলছে? 5000 ও 6000 মধ্যবর্তী, ছোট অঙ্ক, আগে অঙ্কটা করি, পরে অঙ্কটা নিয়ে আলোচনা করতেছে। দেখো এখানে অঙ্ক কয়টা? 6টা। 6টা না? তাহলে আমাদের অঙ্কগুলো বলছে 5000 ও 6000 মধ্যবর্তী। তাহলে 5000 আর 6000 মধ্যবর্তী সংখ্যাগুলো 4 ডিজিটের। সংখ্যাগুলো কি? 4 ডিজিটের। আগে আমরা রাফ লিখি, খেয়াল করো। ধরো 5000 আর 6000 মধ্যবর্তী, তোমরা আঁকিও না, তোমরা এখানে আপাতত আঁকে বলবে, তোমরা এখানে। তাহলে আমরা 5000 ও 6000 মধ্যবর্তী সংখ্যাগুলো 4 ডিজিটের। তাহলে 5000 আর 6000 মধ্যবর্তী সংখ্যা সবগুলো অঙ্ক প্রথমে 5 স্থির থাকবে না? প্রথমে 5 স্থির থাকবে না? তো 5কে স্থির রাখলাম, তো 5 তো সামনে এসে পড়ছে, ফিক্সড গেল গা। 5 তো সামনে এসে পড়ছে, বাকি অঙ্ক কয়টা? 5টা। বাকি অঙ্ক কয়টা? 5টা। 5টা থেকে নিব কয়টা? 3টা। কারণ স্থান কয়টা? 1টা 2টা 3টা। তাহলে 5টার থেকে 3টা নিয়ে আমরা সংখ্যা গঠন করতে পারি 5p3t, 5p3t। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা আবার করি, পরে বলতেছি, অঙ্কটা একটা আলোচনায় আসে। তাহলে দেখো কথা রাখা, আলোচনাটা দেখো। হ্যাঁ, যদি পারো খাতার মধ্যে একটু লেখা রাখো। এখানে অঙ্কগুলা 1 2 5 6 7, অঙ্ক কয়টা? 6টা। তাহলে আমাদের অঙ্কগুলো তো 4 ডিজিটের, যেহেতু 5000 ও 6000 মধ্যবর্তী, তাহলে প্রথম সংখ্যাটা 5 দিয়ে থাকবে মাস্ট। আমরা 5কে যদি সামনে আই না ফিক্সড করে দিই, দেখো 5কে সামনে না ফিক্সড রাখলাম, ফিক্সড করে দিলাম স্থির, যেহেতু 5000 ও 6000 মধ্যবর্তী। এখন বাকি যে 5টা অঙ্ক আছে, এখানে আছে 2টা 3টা আর এখানে আছে 2টা। এই 5টার থেকে যে কোনো 3টা নিয়ে যেভাবে সাজাও,
যে কোনো তিনটা নিয়ে তুমি যেভাবে সাজাও এটি 5,000 ও 6,000-এর মধ্যবর্তী হবে, হবে না? আচ্ছা, খেয়াল করো, 6, 3, 7। তাহলে 5টা থেকে 3টা অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করা যাবে কয়টা? 5p3t, মানে 60টি। তার মানে 5,000 ও 6,000-এর মধ্যবর্তী সংখ্যা কয়টা হবে? সংখ্যা হবে 60টা। পাতার ওটাই। এখন আমরা অঙ্কটা করি। হ্যাঁ, এটা জাস্ট বোঝার জন্য। তুমি তোমার রাফ খাতায় বা তোমার নোট খাতায় তুমি এটা ছকটা একটু আঁকে রাখতে পারো। এটা জাস্ট বোঝার জন্য। যখন আজ থেকে 3 মাস বা 4 মাস বা 6 মাস পরে যখন অঙ্কটা করবা, এটা বোঝার জন্য কেন আমরা 5p3টা নিছি। ঠিক আছে? পত্রটায় খেয়াল করো। দেখো, বলছে 5,000 এবং 6,000 এর মধ্যবর্তী সংখ্যাগুলো 4 অঙ্ক বিশিষ্ট হতে হবে। লেখো, 5,000 ও 6,000 এর মধ্যবর্তী, 5,000 ও 6,000 এর মধ্যবর্তী সংখ্যাগুলো কি 4 অঙ্ক বিশিষ্ট হতে হবে এবং সর্বপ্রথমে 5 থাকবে, এবং সর্বপ্রথমে 5 থাকবে। লিখে লিখে লিখি। 5,000 ও 6,000 এর মধ্যবর্তী গঠিত সংখ্যা 4 অঙ্ক বিশিষ্ট হতে হবে এবং সর্বপ্রথমে 5 থাকবে। সর্বপ্রথমে 5 থাকবে, যেহেতু 5,000 ও 6,000 এর মধ্যবর্তী বলছে, সর্বপ্রথমে 5 থাকবে। তাহলে 5কে আমি স্থির রাখি, স্থির রেখা বাকি 5টা অঙ্ক থেকে 3টা নিই। তাহলে 5কে সর্বপ্রথমে স্থির রেখে, 5কে সর্বপ্রথমে স্থির রেখে অবশিষ্ট 3টি স্থান 5টি অঙ্ক দ্বারা পূরণ করা যায়। আমি মাতৃভাষাটা অনেক বেশি লিখি, তুমি একটু কমাইতে পারো। ঠিক আছে? 5কে সর্বপ্রথমে স্থির রেখে, 5কে সর্বপ্রথমে স্থির রেখে অবশিষ্ট 3টি স্থান, 5 তো সামনে আইসেই পড়ছে। ঠিক আছে? 5 তো সামনে আইসেই পড়ছে, আমরা ছকাকে দেখাইলাম। তাহলে 5 তো সামনে আইসেই পড়ছে। তো বাকি 3টা স্থান ফিল আপ করবো কয়টা থেকে? 5টা থেকে। তাহলে 5কে সর্বপ্রথমে স্থির রেখে অবশিষ্ট 3টি স্থান 5টি অঙ্ক দ্বারা পূরণ করা যায়। অবশিষ্ট 3টি স্থান 5টি অঙ্ক দ্বারা পূরণ করা যায় 5p3 ভাবে। তাহলে 5p3 ভাবে, তার মানে 60 ভাবে, 60টা সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, মোট অঙ্ক কয়টা ছিল? 5টা। কি কিগুলো ছিল অঙ্কগুলা? 1, 2, 3, 4 ছিল না। তাহলে 5, 5, 6, 7। তাহলে মোট অঙ্ক কয়টা ছিল? 6টা। মোট অঙ্ক কয়টা ছিল? 6টা। তাহলে 5কে আমরা স্থির রাখছি। এখন তোমাকে যদি কেউ বলে 5,000 ও 6,000 এর মধ্যবর্তী না, যদি প্রশ্ন করে 5,000 অপেক্ষা বৃহত্তর কতগুলো সংখ্যা গঠন করা যাবে? একটু চিন্তা করো তো। যদি বলে তোমাকে সংখ্যা 5,000 অপেক্ষা কি বৃহত্তর, আমি সংখ্যাগুলো গঠন করব যেগুলো কি 5,000 অপেক্ষা কি বৃহত্তর। তাহলে যেগুলো কি 5,000 অপেক্ষা কি, ধরো 5,000, এটা হচ্ছে কি বড় সংখ্যা হবে, এটা হচ্ছে বড় সংখ্যা হবে। তাহলে এটা বললে অনেকেই প্রশ্ন করে যে আপাতত এটা 5 দিয়ে শুরু হবে, 6 দিয়ে শুরু হবে, বা 7 দিয়ে শুরু হবে, সরাসরি বলে ফেলায়। খেয়াল করে দেখো তারা, হ্যাঁ 5 দিয়ে শুরু হইলে কয়টা? 60টা। 60টা। তাহলে 6 দিয়েও শুরু হইতে পারে, তাইলেও 60টা। আবার 7 দিয়েও শুরু হইতে পারে, তাইলেও 60টা। কিন্তু একটা কথা আছে, তোমাকে কি বলছে 4 অঙ্ক বিশিষ্ট? 5,000 অপেক্ষা বড়, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে কয়টা? 60টা করে, 180টা। 4 অঙ্ক সংখ্যা হবে কয়টা? 180টা। এখন এই যে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক থেকে যে কোনো 4টা অঙ্ক, এই 5টা অঙ্ক থেকে যে কোনো 4টা অঙ্ক তুমি যেভাবে নিয়ে সাজাও, সেক্ষেত্রে 1 আসে, আগে আসে, কোনো সমস্যা নেই। তাহলে 5টা অঙ্ক থেকে যে কোনো 4টা অঙ্ক তুমি যদি আগে নিয়ে আসো, তাহলে 5p4 সবটি 5,000 অপেক্ষা বৃহত্তর। সবগুলো কি 5,000 অপেক্ষা কি বৃহত্তর। তাহলে এই যে 6টা অঙ্ক আছে, এনে কয়টা আছে? 6টা আছে না? এই 6টা থেকে 6টা নিয়ে যদি গঠন করি, তাহলে 6 ফ্যাক্টরিয়াল, এটাও 5,000 অপেক্ষা বৃহত্তর। 6টা থেকে 6টা নিয়ে গঠন করলে ওইটাও 5,000 অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে? যদি 5 ডিজিটের অঙ্ক করে এই 6টার থেকে যে 5টা নেই, সরি 6টার থেকে যে 5টা নেই, তা 6p5, 6p5 ওটাও কি এই 6টা থেকে 5টা নিয়ে সংখ্যা গঠন করলে ওটাও কি 5,000 অপেক্ষা বৃহত্তর। আবার কি 4 অঙ্ক বিশিষ্ট হবে 180টা। তাহলে এটা প্লাস এটা প্লাস এটা,
জাস্ট আমি আমার কলেজে প্রশ্ন করলাম 1 2 3 5 6 7 অঙ্কগুলো দ্বারা 5000 অপেক্ষা বৃহত্তর কতগুলো সংখ্যা গঠন করা যায়, এরকম ভাবে শয়ে শয়ে প্রশ্ন করা যাবে। ঠিক আছে, সংখ্যা গঠন অনেক অঙ্ক। পাতার উল্টায় আমরা তারপরে প্রবলেমটা করি। দেখো এই টাইপের বাড়ির কাজটা কি করবা, এই টাইপের বাড়ির কাজগুলো করবা। এটা লেখা 5000 6000 7000 8000 এরকম টাইপের মধ্যে যতগুলো সংখ্যা গঠন করা যাবে। ঠিক আছে, কেতাব স্যারের 15-2 অক্ষরপত্র প্রকাশনের 3-1 3-3 3-5 পাতার উল্টায়। আচ্ছা দেখো একটা অঙ্ক করতেছি, সব বই আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব বই। কেতাব স্যারের এক্সাম্পলস 6 কি বলছে, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6 5 2 3 0 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যেতে পারে। অঙ্কটা প্রকৌশলীতে একবার আসছে, বুঝো কথাটা। এখানে শব্দ একবার, একাধিকবার কোনো ব্যবহার করতেছে না, আমরা পুনরাবৃত্তি তখন যাইনি। প্রথম আসে অঙ্কগুলো হবে কি 5 অঙ্ক বিশিষ্ট, শর্তগুলোর দিকে তাকায়, তাহলে 5 অঙ্ক বিশিষ্ট প্রথম শর্ত, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত বিজোড় সংখ্যা, দ্বিতীয় শর্ত বিজোড় সংখ্যা। তৃতীয় শর্ত অর্থপূর্ণ। তাহলে এখানে 3টা শর্ত আছে, এখানে কি 3টা শর্ত আছে। দেখো এই 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা অর্থপূর্ণ, যদি কোনো শর্ত না থাকতো তাহলে এখানে 6, এখানে 6 5 কত আছে 2 3 0 অঙ্ক কয়টা, 5টা। 5টা অঙ্ক নিজেদের মাঝে সাজানো যায় 5 ফ্যাক্টরিয়াল ভাবে। এর মধ্যে কিছু অঙ্কের মধ্যে কিন্তু শূন্য সামনে এসে পড়ছে, আসছে না? আচ্ছা যাক, আমার বলছে 5 অঙ্ক বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা আগে প্রথম আসি, যেহেতু ওই সংখ্যাগুলো বিজোড়, আগে বুঝি আমরা, যেহেতু সংখ্যাগুলো বিজোড় তাহলে সর্বডানে হয় 5 থাকবে নতুবা 3 থাকবে। ক্লিয়ার? সর্বডানে হয় 5 থাকবে নতুবা কি 3 থাকবে, থাকবে না? ধরো আমরা একটা বিজোড় সংখ্যা গঠন করবো, তোমরা লেখো না, তোমরা লেখো না, আগে বুঝি। 5 অঙ্ক বিজোড় সংখ্যা, তাহলে 5 অঙ্ক বিজোড় সংখ্যা গঠন করব। ঠিক আছে, এটা ছক আঁকলাম। ধরো 1 2 3 4 5, সর্বডানে হয় 5 থাকবে নতুবা 3 থাকবে। যদি আমি 5কে সর্বডানে রাখি, ধরো আমি 5 সর্বডানে রাখলাম, আমি 5 সর্বডানে রাখলাম, আমি দুইবার বুঝো, আগের বুঝাইতেছি। 5 সর্বডানে রাখলাম, তাহলে 5কে যদি সর্বডানে রাখি তো 5 তো গেলই গা, সর্বডানে গেল গা, তো বাকি থাকে কটা, 4টা। এই 4টা অঙ্ক নিজেদের মাঝে সাজানো যাবে 4 ফ্যাক্টরিয়াল ভাবে, 4 ফ্যাক্টরিয়াল ভাবে। 4 ফ্যাক্টরিয়াল মানে 24। তাহলে 5কে ডানা রেখা বিজোড় সংখ্যা 24টা। যেমন দেখো কথাটা খেয়াল করো, 6 এখানে 6 2 0 3, এই টাইপের অঙ্ক। এই যে 24টা সংখ্যা হবে, এই 24টা সংখ্যার মধ্যে মাঝে মাঝে কি শূন্য সামনে এসে পড়ছে না? কিছু সংখ্যা কি শূন্য সামনে আসছে না? আসছে। যদি আমরা শূন্যকে সামনে রাখি তাহলে শেষে 5 এবং সামনে যদি শূন্য থাকে এই দুটো স্থান স্থির, তাহলে মাঝখানে 3টা স্থান পূরণ করা যাবে 3টা দ্বারা। তাহলে 5 গেল গা, 0 গেল গা, 5 গেল গা আর 0 গেল গা, 5 সবার ডানে আর 0 সবার কি বামে গেল গা। তাহলে 5 যদি ডানে থাকে আর 0 যদি বামে থাকে, বাকি 3টা অঙ্ক নিজেদের মাঝে পরিবর্তন করা যাবে 3 ফ্যাক্টরিয়াল ভাবে। তাহলে 3 ফ্যাক্টরিয়াল মানে 6। কিন্তু এই 6টা কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট বিজোড়, কিন্তু অর্থপূর্ণ কি না। আচ্ছা আমরা পরে এটা আরেকবার আলোচনা করব। তাহলে এই 6টা যদি বাদ দিই তাহলে 18টা। তার মানে 5কে ডানে রেখে অর্থপূর্ণ বিজোড় 18টা। সিমিলারলি 3কে ডানে রেখে অর্থপূর্ণ বিজোড় 18টা, তা 18টার কত হবে 36। আচ্ছা অঙ্কটাকে করি। হ্যাঁ দেখো একটু আলোচনাটাকে বুঝি না, আবার বুঝতাম না, আমরা দুইবার করে আলোচনা করি। একটা অঙ্কের জন্য আলোচনাটা আমরা দুইবার করি, প্রথমবার না বুঝলে যাতে দ্বিতীয়বার ক্লিয়ার করে আবার বুঝতে পারো। ধরো এখানে অঙ্কগুলো কি আছে, 6 5 2 3 0, পারলে তুমি ছকটা আইকা রাখো, তুমি 5 পেলে তুমি ছকটা আইকা রাখো। তাহলে আমরা যদি বিজোড় সংখ্যা গঠন করি, সর্বডানে হয় 5 থাকবে অথবা কি থাকবে 0 থাকবে, 3 থাকবে। সর্বডানে হয় 5 থাকবে অথবা কি 3 থাকবে। ধরো আমরা 3কে সর্বডানে ফিক্সড করে রাখলাম, 3 ফিক্সড, তাহলে বাঘ 3 তো গেল গা, তাহলে 3 গেল গা,
10 গেল গা, এখানে গেল গা। তাহলে বাকি 4টা অঙ্ক নিজেদের মাঝে পরিবর্তন হবে। বাকি 4টা অঙ্ক নিজেদের মাঝে পরিবর্তন হবে 4 ফ্যাক্টরিয়াল ভাবে। 6 5 2 0 বা মনে করো 2 0 5 6। বাকি 4টা অঙ্ক নিজেদের মাঝে পরিবর্তন হবে 4 ফ্যাক্টরিয়াল ভাবে। তো 4 ফ্যাক্টরিয়াল মানে 24। তার মানে 3কে ডানে রেখা, 3কে ডানে রেখা বিজোড় সংখ্যা কয়টা? 24টা। কিন্তু এই 24টার মধ্যে কখনো কখনো শূন্য প্রথমে আসে না। এই 24টার মধ্যে কখনো কখনো শূন্য প্রথমে আসে না, আসছে, তো শূন্য প্রথমে রাখলাম। তাহলে 3 সর্ব ডানে আর শূন্য যদি সর্ব বামে থাকে, তাহলে 3 আর 0 গেল গা, 3 আর 0 কি গেল গা। বাকি 3টা অঙ্ক নিজেদের মাঝে সাজাবো। বাকি 3টা অঙ্ক নিজেদের মধ্যে সাজানো যাবে কতবার? 3 ফ্যাক্টরিয়াল ভাবে। তো 3 ফ্যাক্টরিয়াল ভাবে। কিন্তু এই যে 6টা, মানে 6টা সংখ্যা হলো, এই 6টা বেজোড়। এই 6টা কি? বেজোড়, কিন্তু অর্থপূর্ণ না। এই 6টা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে 18টা। 3কে ডানে রেখা অর্থপূর্ণ বেজোড় সংখ্যা 18টা। সিমিলারলি 5কে ডানে রেখা অর্থবেজোড় সংখ্যা 18টা। 15টায় দেখো, এমন লিখি, এই অঙ্কের একটু মাতৃভাষাটা বেশি। তাহলে 6 5 2 3 0, 6 5 2 3 0 অঙ্কগুলো দ্বারা, 6 5 2 3 0 অঙ্কগুলো দ্বারা বিজোড় সংখ্যা গঠন করলে, বিজোড় সংখ্যা গঠন করলে সর্বডানে 3 বা 5 থাকবে। 6 5 2 3 0 অঙ্কগুলো দ্বারা বিজোড় সংখ্যা গঠন করলে সর্বডানে 3 বা 5 থাকবে। ক্লিয়ার নাকি? এখন আমরা আসি 3কে ডানে রেখে বিজোড় সংখ্যা কয়টা? তাহলে 3কে সর্বডানে রেখে বিজোড় সংখ্যা কয়টা? 3কে সর্বডানে রেখে বিজোড় সংখ্যা, তাহলে 3 তো ডানে, বাকি 4টা থেকে 4টা সাজাবো 4p3, আচ্ছা সংখ্যাটাই নিয়ে আসবে আর কি। 24 ফ্যাক্টরিয়াল 24টা। 3কে ডানে রেখা বিজোড় সংখ্যা কয়টা? 24টা করলাম। এখন 3 ডানে, 0 কি বামে নাকি? আচ্ছা, তাহলে আবার 3কে সর্বডানে এবং 0কে বামে রেখে, 3 ডানে এবং 0 কি বামে, এই টাইপের অঙ্ক কয়টা? 3কে সর্বডানে এবং 0কে সর্ব বামে রেখে বিজোড় সংখ্যা, বাকি 3টা থাকতেছে। বাকি 3টা নিজেদের মধ্যে সাজানো যাবে কত? 3 ফ্যাক্টরিয়াল ভাবে বা 3p3 ভাবে। 3p3t, তার মানে 3 ফ্যাক্টরিয়াল। তখন কয়টা? 6টা। এই 6টা খেয়াল করো, আবারও বলতেছি, এই 6টার অঙ্কের শেষে 3 আছে এবং সামনে কি আছে? 0 আছে, আছে না? শেষে 3 আছে, সামনে কি আছে? 0 আছে। এরা কি অর্থপূর্ণ না? তাহলে সুতরাং 3কে সর্বডানে রেখে, 3কে সর্বডানে রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, 3কে সর্বডানে রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, এই 6টা বাদ দিয়ে দিই। 24টা থেকে 6টা বাদ দিয়ে দিই। 24টা থেকে আমরা 6টা বাদ দিয়ে দিলাম, তাহলে 18টা। 3কে ডানে রেখা যদি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা 18টা হয়, 3কে ডানে রেখা অর্থপূর্ণ বিজোড় সংখ্যা যদি 18টা হয়, তো সিমিলারলি 5কে ডানে রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা 18টা। 15টায় আশা করি লেখছো। তাই লেখো। তো অনুরূপভাবে 5কে ডানে রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, 5কে সর্বডানে রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, 3কে ডানে রেখে 18টা, 5কে ডানে রেখে 18টা। তাহলে অর্থপূর্ণ মোট বিজোড় সংখ্যা কত? 36টা। সুতরাং 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ মোট বিজোড় সংখ্যা, এই অঙ্কটার মধ্যে মাতৃভাষাটা একটু বেশি। তোমরা একটু কমায় লেখো, সমস্যা নেই, এটা বোঝার জন্য আমি দিয়েছি। তাহলে 18 যোগ 18, তার মানে 36টা। 3-এর বেলা এই 18টা, 5-এর বেলা 18টা, মোট কটা? 36টা। আচ্ছা,
এখন একটা বাড়ি কাজ দিয়েছি, এই অঙ্কটাই দিব বাড়ি কাজ। যদি বিজুর না হয় জোর হইতো তাহলে কি হইতো? তাহলে আমাদের অঙ্কগুলা কি ছিল? 6, 5, 2, 3, 0। একটু চিন্তা করো তো, যদি এই 6, 5, 2, 3, 0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা কতগুলো হবে? আমরা তো বিজোড়টা করে দিলাম, হ্যাঁ জোড়েরটাও আছে বইয়ের মধ্যে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। খেয়াল করো, যারা পারবো তত পারো, চিন্তা করবা। যারা পারবো না দেখো, যে জোড়ের বেলায় কি এই যেখানে 2 আছে, যে 2 কে ডানে রেখে 18টা। আবার 6-এর বেলায় কয়টা হইব? 18টা। তো শূন্যের বেলায় কয়টা হবে? তো অনেকে এসে বলে স্যার এটা 18টা হয় না, এটা 18টা হয় না। শূন্যের বেলায় তো শূন্য ডানে গেলই, হ্যাঁ 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না, তো শূন্যের বেলায় তো শূন্য ডানে গেল, 1, 2, 3, 4, 5। তো শূন্যের বেলায় তো শূন্য ডানে গেলই, সে তোর বামে আসবে না। তাহলে শূন্যকে ডানে রেখে এই 4টা যেভাবেই সাজায়, তাহলে 4 ফ্যাক্টর মানে 24টা। তাহলে শূন্যকে ডানে রেখে জোড় সংখ্যা 24টা, 2-এর বেলায় 18টা, আর 6-এর বেলায় 18টা, 18টা 36 আর 24 60টা। যদি জোড় অঙ্ক বলে তাহলে 7টা। ঠিক আছে, 15টায় এইটাই বাড়ি কাজ দিচ্ছে। নেক্সট দেখো, এই অঙ্কটাই বাড়ি কাজ দিচ্ছে, মানে জোরের বেলা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এখানে জোড় অঙ্কটা আসছে খুবই অঙ্ক। সংখ্যা গঠন, আমি আবার বলি সংখ্যা গঠন কইরা কোনো দিক শেষ করা যাবে না, প্রচুর অঙ্ক আছে, প্রচুর অঙ্ক। 15টায় নেক্সট খেয়াল করো, অক্ষরপত্র প্রকাশনে 3-2। দেখো, অঙ্কগুলোর প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দ্বারা 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যাবে? ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক। বলছে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে 1000 অপেক্ষা ছোট 990 নাকি? হবে 990? না, 990 হবে না। কেন হবে না? 1000 অপেক্ষা ছোট, 5 দ্বারা বিভাজ্য, কিন্তু বলছে প্রত্যেক অঙ্ক প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে, তার মানে 990-এর মধ্যে 9 2বার ব্যবহার হয়েছে, এটা হবে না। তার মানে যদি বলো তুমি তাহলে 900 মনে করো 10, হ্যাঁ এটা হবে, এটা হবে। আচ্ছা, প্রথমত আসি 1000 অপেক্ষা ছোট। 1000 অপেক্ষা কি ছোট? তাহলে 1000 অপেক্ষা ছোট সংখ্যাটা 1 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট হতে পারে। যেমন মনে করো 2 এ 5 25, তাহলে এটাও তো 1000 অপেক্ষা ছোট, এটাও তো 1000 অপেক্ষা ছোট। এটা কি 5 দ্বারা বিভাজ্য না? বা যদি বলি উনি শুধু 5, শুধু 5, এটাও তো 1000 অপেক্ষা ছোট, এটা কি 5 দ্বারা বিভাজ্য না? তার মানে 1000 অপেক্ষা ছোট 1 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট হতে পারে। প্রথম আগে আমরা 1 অঙ্ক বিশিষ্ট বাই করি, কয়টা 1 অঙ্ক বিশিষ্ট, তারপরে বাই করি 2 অঙ্ক বিশিষ্ট, তারপরে বাই করি আমরা 3 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, পাতার উল্টায় ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক। ঠিক আছে, এটি সৃজনশীলের মধ্যম প্রশ্ন বা কঠিন প্রশ্ন দিতে পারে। তাহলে যেহেতু সংখ্যাগুলি 1000 অপেক্ষা ছোট, যেহেতু সংখ্যাগুলি 1000 অপেক্ষা ছোট, সেহেতু সংখ্যাগুলি 1, 2 বা 3 অঙ্ক বিশিষ্ট হতে হবে। লেখো কথাটা, না লেখলেও কোনো সমস্যা নেই, এটা না লেখলেও কোনো সমস্যা নেই, জাস্ট বুঝার জন্য বললাম। যেহেতু সংখ্যাগুলি 1000 অপেক্ষা ছোট, যেহেতু সংখ্যাগুলি 1000 অপেক্ষা ছোট, সেহেতু সংখ্যাগুলি 1, 2 বা 3 অঙ্কের হবে। 1, 2 বা 3 অঙ্কের হবে, প্রথম শর্ত। 1000 অপেক্ষা ছোট, তাহলে 1, 2, 3 অঙ্ক হবে। এবং যেহেতু সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য, তাহলে সর্বডানে হয় 5 থাকবে নতুবা 0 থাকবে নাকি? যেহেতু সংখ্যাগুলি লেখা দ্বারা, যেহেতু সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য, সংখ্যাগুলো কি 5 দ্বারা বিভাজ্য, তাই সর্বডানে 5 বা 0 থাকবে। ঠিক আছে, তুমি ভাষাগত ব্যাপারটা কমায় দিতে পারো, এটা কোনো সমস্যা না।
তাহলে যেহেতু সংখ্যাগুলি 1000 অপেক্ষা ছোট, তাহলে এক অঙ্ক বিশিষ্ট হতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট হতে পারে পারে। আর যদি 5 দ্বারা বিভাজ্য, তাহলে সর্বডানে কি থাকবে? 5 থাকবে আর 0 থাকবে। প্রথম আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা বাই করব, তারপরে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বাই করব, তারপরে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বাই করব। এখন যদি বলো দেখো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা, তাহলে 5। অন্তত 0 কি তুমি ধরবা? 0 তো অর্থপূর্ণ না। 0 কি অর্থপূর্ণ না। তাহলে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটা, শুধুমাত্র 5। এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটা, শুধুমাত্র কি 5। পাতার ওটাই দাও। আমরা প্রথমে আসি নাম্বার 1। তাহলে নাম্বার 1, তাহলে 5 দ্বারা বিভাজ্য এক অঙ্কের সংখ্যা কয়টা? একটা। এটা তর্ক লেখার কিছু গরজ নাই, জাস্ট আমরা সরাসরি খেললাম। লো নাম্বার 1 5 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তুমি এটা 1 নাম্বার 2 নাম্বার দিতে পারো, না দিলে না দিতে পারো, তোমার দ্বারা, তোমার ইচ্ছা। তাহলে 5 দ্বারা বিভাজ্য এক অঙ্কের সংখ্যা একটি, শুধু 5। 5 দ্বারা বিভাজ্য এক অঙ্কের সংখ্যা একটি, শুধু 5। এখন আমরা আসি 2 অঙ্কের সংখ্যা। এখন 2 অঙ্কের সংখ্যা যখন বাই করব, কথাটা খেয়াল করো, 2 অঙ্কের সংখ্যা যখন বাই করব, তাহলে ডানে হয় 5 থাকবে অথবা 0 থাকবে, যে কোনো একটা থাকবে। আগে আমরা 5 আছে কয়টা এটা বাই করি, খেয়াল করো। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বাই করবো, তো ডানে 5 আছে, আগে 5 আছে ডানের মধ্যে কয়টার মধ্যে? তাহলে মনে করো এই সংখ্যার মধ্যে ডানে 5 আছে, বুঝো কথাটা ভালো মতো বুঝো। এখন প্রথম করে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইতেছে, আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখন করবো, তাহলে সর্বডানে কি আছে? 5 আছে। 5 ডানে ফিক্সড হয়ে গেল গা। তাহলে আমার অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, মোট অঙ্ক 10টা। 0 থেকে 9 পর্যন্ত 5 ডানে গেল গা, সর্বডানে গেল গা। তো 5 যদি ডানে যায় তাহলে অঙ্ক হইলো কয়টা? এখন অঙ্ক কয়টা? তো 9টা। একটা অঙ্ক কমে গেছে গা। আমরা প্রথম স্থানটা ফিল আপ করবো, করবো না? প্রথম স্থানটা আমরা কি করবো? ফিল আপ করবো। এটা 1 দিয়ে হতে পারে, 2 দিয়ে হতে পারে, 3 দিয়ে হতে পারে, 4 দিয়ে হতে পারে, 5, 6, 7। 5 দিয়ে কিন্তু হবে না। হ্যাঁ, 1 দিয়ে হইতে পারে, 2 দিয়ে হইতে পারে, 3 দিয়ে হইতে পারে। ঠিক আছে, ধরো 5 দিয়ে বিভাজ্য। আগে আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলা আগে আমরা একটু হিসাব করে রাখি মুখে মুখে। 5 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ডানে 5 আছে। 15, 25, 35, 45, 55 হবে না? 55 হবে না। কেন হবে না? 55 থেকে 5 আছে কয়বার? 2 বার। পুনরাবৃত্তি তো হবে না। তাহলে 15, 25, 35, 45, 65, 75, 85, 95, এই 8টা। ঠিক আছে, তাহলে প্রথম স্থানটা ফিল আপ করতে পারবো আমরা কত ভাবে? 8 ভাবে। হ্যাঁ, 0 দিলে তো আর অর্থপূর্ণ থাকতেছে না। এটা কি অর্থপূর্ণ না? তাহলে 5কে যদি আমরা ডানে রাখি, 5কে যদি আমরা সর্বডানে রাখি, তাহলে প্রথম স্থানটা ফিল আপ করার জন্য আমার অপশন কয়টা? তাহলে 8P1, তার মানে 8টা। ডানে 5 আছে এরকম সংখ্যা কয়টা? 8টা। ঠিক আছে, নেক্সট। তাহলে নাম্বার 2। হ্যাঁ, মনে করি সংখ্যাগুলো 2 অঙ্ক বিশিষ্ট। মনে করি সংখ্যাগুলো 2 অঙ্ক বিশিষ্ট, রাখলাম। ঠিক আছে, মনে করি প্রথম 1 অঙ্ক বিশিষ্ট একটা। ঠিক আছে, কারণ 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে 5কে সর্বডানে রেখে, 5কে সর্বডানে রেখে অর্থপূর্ণ সংখ্যা, 5কে সর্বডানে রেখে অর্থপূর্ণ সংখ্যা। 5 তো ডানে গেছে গিয়া, আবার বলতেছি 5 তো ডানে গেছে গিয়া, গেছে কেন? গেছে গা। প্রথম স্থানটা ফিল আপ করার জন্য আমার অপশন 9টা। প্রথম স্থানটা ফিল আপ করার জন্য অপশন 9টা, 9P1। কিন্তু 0 তো সামনে থাকতে পারবে না, তাই 1 বাদ দিয়ে দিলাম। বা তুমি সরাসরি 8P1 লিখতে পারো। ঠিক আছে, তাহলে 0কে সর্বডানে রেখে, 0কে সর্বডানে রেখে অর্থপূর্ণ সংখ্যা 9P1 মাইনাস 1T, তার মানে 8টি। ওই যে 8টি কোন 8টি বলছিলাম? 15, 25, 35, 45, 65, 75, 85, 95। ঠিক আছে, তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, ডানে 5 আছে এরকম সংখ্যা কয়টা? 8টা। ডানে 0 আছে কয়টা? 0 বলে তারা সহজ, 0কে ডানে রেখে দিই।
শূন্যের বেলায় কি আরো সহজ, পাতার উল্টায় বাকি 9টা ত্যাগ নিলেই। ধরো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব, শূন্য ডানে আছে, শূন্য ডানে আছে, থাকুক। তাহলে প্রথম স্থানটা আমার ফিল আপ করার অপশন কয়টা? 9টা। প্রথম স্থানটা ফিল আপ করার অপশন 9টা, 1 হইতে পারে, 2 হইতে পারে, এরকম ভাবে বাড়তে বাড়তে 3, 4, 5, 6, 7, 8, 9, মানে কোনগুলা? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই 9টা। তাহলে শূন্যকে সর্বডানে রেখে, শূন্যকে সর্বডানে রেখে, সর্বডানে রেখে অর্থপূর্ণ সংখ্যা 9টা, 9p1। তাহলে শূন্যকে ডানে রেখে 2 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা 9টা, আর 5কে ডানে রেখে 8টা। তাহলে 5 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা? 17টা। তাহলে কতটা? সুতরাং 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা, সুতরাং 5 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা কত? 17টা। 5 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা 17টা। এখন আসি আমরা 3 অঙ্ক বিশিষ্ট, এখন আসি 3 অঙ্ক বিশিষ্ট। প্রথম ডানে 5 রাখবো, তারপর ডানে 0 রাখবো, ঠিক আছে? পাতার উল্টায়। তাহলে 1 অঙ্ক বিশিষ্ট একটা, 2 অঙ্ক বিশিষ্ট কয়টা? 17টা, ঠিক আছে? নেক্সট খেয়াল করো, মনে করি সংখ্যাগুলো 3 অঙ্ক বিশিষ্ট এবং সর্বডানে 5 আছে। তাহলে 5কে আমি ডানে ফিক্সড রাখলাম। তাহলে সামনে আমার 2টা স্থান ফিল আপ করার অপশন কয়টা? তাহলে 0 থেকে, খেয়াল করো, 0 থেকে 9 পর্যন্ত মোট অঙ্ক কয়টা? 10টা। তাহলে 10টার মধ্যে 5 আমি সর্বডানে নিয়ে নিলাম, 5 গেল গা, ফিক্সড 5 গেল গা। তা বাকি থাকে কয়টা? 9টা। এই 9টার মধ্যে আমরা 2টা নিতে পারবো 9p2 ভাবে, 9p2 ভাবে। ধরো 1 2 হতে পারে, এই যে তাহলে 1 2 5, এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য, ডানে 5 আছে। ধরো 3 6 5 হতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য, ডানে 5 আছে, ঠিক আছে? 2 7 5, তাহলে এরকম অঙ্ক কয়টা হবে? 9টা, 9p2। এরকম কয়টা হবে? লেখো না, এটা জাস্ট বোঝার জন্য, 9টা। তার মানে এই যে 9p2 মানে 72টা হইল, 9p2 72টা। এই 72টার মাঝে কখনো কখনো শূন্য সামনে আসে নাই। এই 72টার মাঝে, কথাটা খেয়াল করে দেখো, এই 72টার মাঝে কখনো কখনো শূন্য কি সামনে আসে নাই? আসছে। তাহলে শূন্য প্রথমে, শূন্য প্রথমে আর শেষে 5, এরকম অঙ্ক কয়টা? শূন্য যদি প্রথমে থাকে, শেষে যদি 5 থাকে, তো মাঝখানের স্থানটা শুধু ফিল আপ করবো, বাকি 8টার থেকে, বাকি 8টা থেকে। তো শূন্য প্রথমে আর শেষে কি 5 আছে? তো শূন্য প্রথমে, এখানে শূন্য, আর শেষে কি 5, এই দুটা স্থির, ঠিক আছে? তাহলে মাঝখানের স্থানটা ফিল আপ, মাঝখানের স্থানটা ফিল আপ করার জন্য আমার অপশন কয়টা? 8টা। তাহলে 8p1 ভাবে। কিন্তু এই 8টা কিন্তু অর্থপূর্ণ না, তাহলে এই 8টা আমার বাদ দিতে হবে। এই 8টা কি বাদ দিতে হবে? লো, নাম্বার 3, মনে করি সংখ্যাগুলো 3 অঙ্ক বিশিষ্ট, মনে করি সংখ্যাগুলো 3 অঙ্ক বিশিষ্ট, মনে করি সংখ্যাগুলো 3 অঙ্ক বিশিষ্ট। তো লেখো, 5কে সর্বডানে রেখে, 5কে সর্বডানে রেখে গঠিত সংখ্যা। তাহলে 5কে ডানে রেখে সংখ্যা হবে 5 ডানে, তাহলে সংখ্যা হবে 9p2t, 9p2t। এইগুলোর মধ্যে কিছু অঙ্কের মধ্যে কি শূন্য প্রথমে আছে? শূন্য প্রথমে আছে কটার মধ্যে? 8p1t, 8p1t। তাহলে 9p2 মানে 8টা সংখ্যার মধ্যে শূন্য প্রথমে আছে, তার মানে 72 বিয়োগ কত? 8, তার মানে 64টি সংখ্যা আছে যে 5 দ্বারা বিভাজ্য। 64টা সংখ্যা আছে কি 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট, ডানে 5। তখন শূন্যের বেলায় আসি, শূন্যের বেলায় তো আরো সহজ, শূন্যের বেলায় শেষ শূন্য,
শূন্য যদি শেষে থাকে বাকি 9টা থেকে 2টা নিয়ে আসলেই হবে। কথার উল্টায়। আচ্ছা, এখন খেয়াল করো, তো শূন্য বেলা তারা সহজ, শূন্য ডানে ফিক্সড রাখলাম, যে শূন্য ডানে ফিট প্রথম 2টা স্থান, বাকি 9টার যে কোনো 2টাতে ফিল আপ করলে হবে, মানে 9p2 প্রথম 2টা স্থান যে কোনো সংখ্যা দ্বারা ফিল আপ করলে হবে। এর সবগুলা কি 5 দ্বারা বিভাজ্য না? এরা 3 অঙ্ক বিশিষ্ট না? এরা সবাই অর্থপূর্ণ না? অর্থপূর্ণ। তাহলে শূন্যকে সর্বডানে রেখে, শূন্যকে সর্বডানে রেখে গঠিত সংখ্যা 9p2টি, শূন্যকে সর্বডানে রেখে গঠিত সংখ্যা, শূন্যকে সর্বডানে রেখে গঠিত সংখ্যা 9p2টি, তার মানে 72টা। তাহলে 72টা সংখ্যা আছে 3 অঙ্ক বিশিষ্ট 5 দ্বারা বিভাজ্য সর্বডানে শূন্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা কয়টা? ওই আগের 64টা আর এখন 72টা। সুতরাং 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের মোট সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের মোট সংখ্যা 64 যোগ 72 সমান 136টা। তাহলে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা ছিল? একটা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা ছিল? 17টা। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা হয়েছে? 136টা। তাহলে সুতরাং নির্ণয় মোট সংখ্যা, therefore নির্ণয় মোট সংখ্যা 1 অঙ্ক বিশিষ্ট 1টা, 2 অঙ্ক বিশিষ্ট 17টা আর 3 অঙ্ক বিশিষ্ট 136টা। ক্যালকুলেশন করলে যা আসে তাই 154টা। ঠিক আছে? সংখ্যা গঠন এরকম অনেক অঙ্ক আছে। হ্যাঁ, এরকম অনেক অঙ্ক আছে। এই শুধু সংখ্যা গঠন নিয়ে আমরা 10টা ক্লাস নিতে পারবো। পাতাটায় দেখো, শুধুমাত্র এসইও মেসারের বই আছে, অন্য কোনো বইয়ে নাই। কি বলছে? প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ক কেবল একবার ব্যবহার করে। আমরা পুনরাবৃত্তির অঙ্ক করতেছি না, কেবল একবার ব্যবহার করে। 1 2 3 4 5 6 7 8 অঙ্কগুলো দ্বারা কতগুলো সংখ্যা গঠন করা যাবে যাদের প্রথমে ও শেষে জোড় অঙ্ক থাকবে? ব্যাপারটা খেয়াল করে দেখো, এখানে অঙ্ক কয়টা? 1 2 3 4 5 6 7 8। যদি কোনো রকম শর্ত না থাকতো, শূন্য নাই এখানে, এটা আল্লাহ বাঁচাইছে, শূন্য নাই, যদি কোনো রকম শর্ত না থাকতো তাহলে এই 8টা থেকে 8টা নিয়ে সাজানো যেত 8 ফ্যাক্টরিয়াল। 8 ফ্যাক্টরিয়াল মানে 40,320 বার। তাহলে 8 ফ্যাক্টরিয়াল মানে কত? 8 ফ্যাক্টরিয়াল হলো 40,320 বার। কিন্তু আমার তো শর্ত আছে। কি শর্ত বলছে? প্রথমে ও শেষে জোড় থাকবে। প্রথমে 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দেখো কথাটা, প্রথমে ও শেষে জোড় থাকবে, লিখো না। তাহলে 1 2 3 4 5 6 7 8। তো এখানে জোড় কয়টা? জোড় হলো 2 2 4 4 6 8। আমাকে কি বলছে? প্রথমে ও শেষে জোড় থাকবে। তার মানে প্রথম যদি আমি 2 দিই, শেষে যদি আমি 4 দিই, তাহলে কন্ডিশন মানবে না? তাহলে প্রথমে ও শেষে জোড় থাকবে। তাহলে 2 রেখে প্রথমে 2 রেখে শেষে 4 রাখতে পারবো। প্রথমে 2 রেখা, হ্যাঁ, তাহলে এখন আগে বোঝো পরে তোমরা আবার প্রথমে 2 রেখা শেষে আমরা 6 রাখতে পারবো। প্রথমে 2 রেখা আমরা শেষে 8 রাখতে পারবো। 2 দিন প্রথমে থাকবে এমন কোনো কথা আছে? 4ও থাকতে পারে, 6ও থাকতে পারে, 8ও থাকতে পারে। আচ্ছা, আগে আমরা আলোচনাটা বুঝি, তারপর আমরা অঙ্কটা করি। পাতার ওটায় খেয়াল করো, আমরা আলোচনাটা আগে একটু বুঝি। দেখো, আমরা এখানে জোড় সংখ্যা গঠন করলে সর্বডানে কি থাকবে? জোড় থাকবে। আমাদের প্রথমে এবং শেষে জোড় রাখবো। তো 2কে সামনে রেখে আমি ডানে 8 4 রাখতে পারি। আবার দেখো, 2কে ডানে রেখে আমি 6 রাখতে পারি। মাঝখানে অবধি বাকি 6টা উল্টা পাল্টা করে সাজিয়ে দিলে হবে না? প্রথমে শেষে জোড়। তাহলে 2কে সামনে রেখে আমি শেষে 8 দিতে পারি না? তাহলে দেখো, 2কে সামনে রেখে এরকম সংখ্যা হইব কয়টা? ওই মনে করো সংখ্যাগুলো 2 অঙ্ক বিশিষ্ট, এটি নাই।
মনে করো এটি নাই, এটি নাই, মনে করো নাই, সংখ্যাগুলো 2 অঙ্ক বিশিষ্ট, প্রথমটাও জোর, শেষেরটাও জোর। তাহলে 2কে সামনে রেখে জোড় সংখ্যা কয়টা? 3টা। তাহলে 2কে সামনে রেখে জোড় সংখ্যা কয়টা? 3টা, 3p1। এখন 2কে না রেখে যদি আমরা 4কে রাখি তাহলেও জোড় সংখ্যা 3টা। যদি আমরা 2কে না রেখে 4কে রাখি, প্রথমে 4 শেষের 2, প্রথমে 4 শেষে 6, প্রথমে 4 শেষে 8, নাকি? তাহলে 4কে মনে করো এখানে নাই, এখানে সংখ্যাগুলো নাই, এখানে সংখ্যা নাই, তাহলে 4কে সামনে রেখা তাহলে সংখ্যা হচ্ছে কয়টা? 3টা। তো 4-এর বেলাও কি 3টা? 2-এর বেলায় 3টা, 4-এর বেলায় 3টা, 6-এর বেলায় 3টা, 8-এর বেলায় 3টা, তো মোট কয়টা? 12টা। তাহলে 12টা সংখ্যা গঠন করা যাবে। খেয়াল করবো তারা, 12টা সংখ্যা গঠন করা যাবে যেখানে প্রথমে ও শেষে জোড় আছে, সংখ্যাগুলো 2 অঙ্ক বিশিষ্ট। এখন যদি মাঝখানে বাকিগুলা ফিল আপ করে দিই, বাকি 6টা ফিল আপ করে দিলে তো হইতেছে। বুঝলেন এই কথাটা? দেখো, 2 সামনে 4 শেষে, 2 সামনে 4 শেষে, মানে 2কে সামনে রেখে 3টা, 4কে সামনে রেখে 3টা, 6কে সামনে রেখে 3টা, 8কে সামনে রেখে 3টা, 3টা না? এখন যদি আমরা মাঝখানে, ধরো এই জায়গাটার মধ্যে আমরা যদি মাঝখানে 2 আর 4টা যে বাদ দিয়া বাকি 6টা নিজেদের মাঝে দিয়ে দিই, 6 ফ্যাক্টরিয়াল পাবে। কারণ 2 আর 6কে বাদ দিয়া বাকি 6টা যদি নিজেদের মধ্যে সাজাই দিই, 6 ফ্যাক্টরিয়াল পাবে। 2 আর 8 বাদ দেয়া বাকি 6টা নিজেদের মধ্যে সাজা দিই, 6 ফ্যাক্টরিয়াল। 4 আর 2 বাদ দেয়া বাকি 6টা সাজা দিলাম, 6 ফ্যাক্টরিয়াল। 4 আর 6 বাদ দেয়া বাকি 6টা সাজাইলাম, 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল। তাহলে এরকম 6টা মাঝখানে 6টা পূরণ করা যাবে কত ভাবে? 6টা থেকে 6টা, 6p6 মানে 6 ফ্যাক্টরিয়াল পাবে। তার মানে ডানে জোর বামে জোর এরকম হলো 12টা, আর মাঝখানে আছে কয়টা? 6 ফ্যাক্টরিয়াল। তো দুইটা ভিন্ন ভিন্ন কাজ, একসাথে কি করব? গুণ করব। তাহলে করি পাতার উল্টায়, তাহলে কথাটা, তাহলে এখানে এখানে 4টি জোড় অঙ্ক দ্বারা, 4টি জোড় অঙ্ক দ্বারা 2টি স্থান শূন্য স্থান, মানে প্রথমে আর শেষে শূন্য স্থান জোড় অঙ্ক ফিল আপ করবো। 4টি জোড় অঙ্ক দ্বারা 2টি প্রথমে ও শেষে জোড় অঙ্ক রাখবো। এখানে 4টি জোড় অঙ্ক দ্বারা 2টি শূন্যস্থান পূরণ করা যায় 4p2 ভাবে। করলাম 4p2 মানে 12 ভাবে। এই যে প্রথমটা 6 অঙ্কে দেখাইছিলাম, তাহলে প্রথমেও জোড় থাকবে, শেষেও জোড় থাকবে। তাহলে রাখলাম, রাখার পরে বাকি মাঝখানে যে 6টা স্থান, ওই 6টা ফিল আপ করবো 6 ফ্যাক্টরিয়াল ভাবে, নাকি? এখানে 4টি জোড় অঙ্ক দ্বারা 2টি শূন্যস্থান পূরণ করা যায় 4p2 ভাবে। 4টি জোড় অঙ্ক দ্বারা 2টি শূন্যস্থান পূরণ করা যায় 4p2 ভাবে, ভালোভাবে ফিল আপ করলাম। বাকি 6টা স্থান নিজেদের মাঝে পরিবর্তন নেব 6 ফ্যাক্টরিয়াল। তাহলে অবশিষ্ট 6টি স্থান 6টি অঙ্ক দ্বারা পূরণ করা যায়, অবশিষ্ট 6টি স্থান 6টি অঙ্ক দ্বারা পূরণ করা যায় 6 ফ্যাক্টরিয়াল ভাবে। অবশিষ্ট 6টি স্থান 6টি অঙ্ক দ্বারা পূরণ করা যায় 6p6, তাহলে 6 ফ্যাক্টরিয়াল ভাবে। তো দুইটা ভিন্ন ভিন্ন কাজ, দুইটা ভিন্ন ভিন্ন কাজ, দুইটা ভিন্ন ভিন্ন কাজ একসাথে করতে গেলে কি করতে হয়? গুণ করতে হয়। এটা কি বলে? গণনার গুণনবিধি, যা গত ক্লাসে আমরা পড়ছিলাম, 4 নম্বর ক্লাসে আমরা পড়ছিলাম। পাতার উল্টায়, ঠিক আছে? তাহলে 720 ভাবে। তাহলে সুতরাং মোট নির্ণয়ের সংখ্যা, জোর আগের জোর শেষের জোর, 2 অঙ্ক বিশিষ্ট 12টা, আর মাঝখানে 6টা, 6 ফ্যাক্টরিয়াল। তাহলে 8640টি। পাতার উল্টায় আমরা আরেকটা প্রবলেম সলভ করি। সংখ্যা গঠন, অনেক অঙ্ক আছে তোমাদের বই, বিভিন্ন বইয়ে অনেক অঙ্ক আছে। না, এটা বাড়ির কাজ করবা, দলগত কাজ আগে করবা, ঠিক আছে?
নেক্সট 15টা, হ্যাঁ। এখন আসি এসইউএমএস স্যারের 24 নাম্বার। আমরা এই ক্লাসটা এসইউএমএস স্যারের বইটাকে প্রায়োরিটি দিয়েছি। বলছে প্রত্যেক অঙ্ক প্রতিটি সংখ্যায় কেবল একবার ব্যবহার করে, শব্দের মধ্যে একই কথা। বলছে 0, 5, 6, 7, 8, 9 দ্বারা 3 অঙ্কের বেশি নয় এরূপ যতগুলো সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করো। কি বলছে? 3 অঙ্কের বেশি না, 3 অঙ্কের বেশি নয়, মানে 1 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, নাকি? ধরেন অঙ্কগুলো কি কি দিছে? 0, 5, 6, 7, 8, 9, 0, 5, 6, 7, 8, 9, মানে অঙ্ক আছে 6টা। তাহলে 1 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা হবে? এটা মুখে মুখে বললেন না। তাহলে 0 প্রথমে আছে, 0 যত গন্ডগোল লাগায়, এই একবার 0 যত গন্ডগোল লাগায়, কারণ সে সামনে থাকলে সে অর্থপূর্ণ না। যদি এখানে অর্থপূর্ণর কথা বলে নাই, কিন্তু এটা অর্থপূর্ণ হইব, ঠিক আছে? তাহলে 0রে যদি বাদ দিয়ে দিই, তাহলে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা? 5টা। তাহলে 5, 6, 7, 8, 9। তাহলে করি, শুরু করি। খেয়াল করো, তাহলে এখানে মোট অঙ্ক কয়টা? 6টা। মোট অঙ্ক কয়টা? 6টা। তুমি নাম্বার দিতে পারো, 1 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট, না দিলে না দিতে পারো। তাহলে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে মোট অঙ্ক কয়টা? 6টা। 6টার থেকে একটা নিতে পারবো 6p1 ভাবে, কিন্তু আমার 1টাকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? কারণ 0 তো অর্থপূর্ণ না, ঠিক আছে? 1 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা, তাহলে 6p1 মাইনাস 1t। হ্যাঁ, তুমি যদি এখানে লিখে দাও যেহেতু 0 অর্থপূর্ণ নয়, যেহেতু 0 অর্থপূর্ণ নয়, তো লিখতে পারো, না লেখো না লেখো। তাহলে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো 5টা, ঠিক আছে? এখন আমরা আসি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আগে, ঠিক আছে? দেখো, আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব, ঠিক আছে? সর্বনামে 5 থাকবে এমন কোনো কথা না, যে কোনো কিছু থাকতে পারে। প্রথম একটা রাখলাম ফিক্সড, যে কোনোটা, এটা 2 হতে পারে, এটা 2, 3 হতে পারে, এটা 5 হতে পারে। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এখানে মোট অঙ্ক ছিল 6টা, 0 সহ। তো 6টার থেকে 2টা বাছাই করতে পারবো আমরা, 2টা নিয়ে সাজাতে পারবো, 6p2 হবে 6টা থেকে। ধরো প্রথম স্থানটা 6 দিলাম, 6, 5, 7, 5, 8, 5, 9, 5। তাহলে 6টার থেকে 2টা নিয়ে সংখ্যা গঠন করা যাবে 6p2t। 6p2 মানে 30টা। এই 30টা সংখ্যার মাঝে কখনো কখনো কি 0 প্রথমে আসে নাই? আসছে। তাহলে 0 যদি আমি প্রথমে রেখে দিই ফিক্সড, তো 0 ফিক্সড, তাইলে বাকি যে স্থানগুলো আছে, তাহলে বাকি 5টা থেকে একটা নিব। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো 0 যদি প্রথমে থাকে, 0 যদি প্রথমে থাকে, এরকম সংখ্যাগুলো তো অর্থপূর্ণ না, বাদ দিই। তাহলে বাকি 5টা 2 নম্বর ঘরে রাখলাম, তাহলে 5টা থেকে যে কোনো একটা আসবে 5p1, কিন্তু এই 5টা তো অর্থপূর্ণ না, তাহলে এই 5টা বাদ দিই, এই 5টা কি বাদ দিই। তো মোট অঙ্ক ছিল 6টা, 6টার থেকে 2টা নিয়ে সংখ্যা গঠন করা যাবে 6p2t, 30টা। এই 30টা সংখ্যার মাঝে 0 সামনে এসে করে আপনার 5টা, ওই 5টা বাদ দিয়ে দিলাম, তাহলে এই কথাটা খেয়াল করো, ওই 5টা বাদ দিয়ে দেবো। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা, তাহলে 6p2 মাইনাস 5p1, 6টার থেকে 2টা নিয়ে হবে 30টা, এর মধ্যে 5 আছে, 0 আছে কি 5টার মধ্যে, তার মানে 30 বিয়োগ কত 5, তাহলে 25টা। এই 25টা সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ। এখন আসি 3 অঙ্ক বিশিষ্ট। এখন তো তুমি নিজে নিজে পারবা। তাহলে 6টার থেকে 3টা নিয়ে সংখ্যা হবে 6p3t, 6p3t, এরা 3 অঙ্ক বিশিষ্ট, কিন্তু এর মাঝে কি 0 প্রথমে এসে পড়ছে না? এর মধ্যে কি 0 প্রথমে এসে পড়ছে না? 0 যদি প্রথমে রেখে দিই, তাহলে বাকি 5টা থেকে আমরা 2টা নিব, ঠিক আছে? নেক্সট 15টাই খেয়াল করো। এখন আমরা আসি 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে 5, 6, 7, 3, 5 যা আছে সব যে কোনো একটা হইতে পারে, শেষেরটা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে কয়টা? 6টার থেকে 3টা নিব, 6p3t, 120টা।
এই 120টার মাঝে কখনো কখনো কি শূন্য প্রথমে আসছে না? তো শূন্য যদি প্রথমে থাকে ফিক্সড, তাহলে শূন্য প্রথমে যদি থাকে তাহলে শূন্য রেখে দিলাম। তাহলে বাকি দুইটা স্থান ফিল আপ করবো কয়টা থেকে? বাকি দুইটা স্থান ফিল আপ করবো কয়টা থেকে? 5টা থেকে। মোট অঙ্ক তো 6টা ছিল, তাই শূন্য ফিক্সড প্রথমে রাখলাম। তাহলে শূন্যরে যদি আমি প্রথমে রাখলাম, বাকি দুইটা স্থান ফিল আপ করবো 5টা থেকে 2টা নিব, তাহলে 5p2। এরা অর্থপূর্ণ না, তো এইগুলো বাদ দিয়ে দিই, তার মানে 100টা। তাহলে 6টি অঙ্ক হতে 3টি অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করা যায়। 6টি অঙ্ক হতে 3টি অঙ্ক নিয়ে অর্থপূর্ণ সংখ্যা, একবার দিয়ে দিই, 6টি অঙ্ক হতে 3টি অঙ্ক নিয়ে অর্থপূর্ণ সংখ্যা বা সংখ্যা গঠন করা যায় বলি। তাহলে 6p3 - 5p2 বাদ দিলাম কে লিখে, যেহেতু শূন্য অর্থপূর্ণ নয়, তুমি যে লিখতে পারো যেহেতু শূন্য অর্থপূর্ণ নয়, তাহলে 120 বিয়োগ কত হবে? 20টা, তার মানে 100টা। ঠিক আছে, তাহলে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা ছিল? 5টা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা ছিল? 25টা। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা? 100টা। তাহলে মোট কয়টা হইতেছে? 130টা। তাহলে সুতরাং 3 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ মোট সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ মোট সংখ্যা 5 যোগ 25 যোগ 100, তার মানে 130টা। ঠিক আছে, আচ্ছা, এরকম সংখ্যা গঠনের অঙ্ক অনেকগুলো দেওয়া আছে তোমাদের বইয়ে। আমি আরেক কটা বারে দলগত কাজ দিলাম না। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, করবা? ঠিক আছে, সংখ্যা গঠনগুলো করবা। পাতার উল্টায় আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।